সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আরটিভির বিশেষ আয়োজন কিক অফ অনুষ্ঠানে। পুরো আয়োজন জুড়ে সবসময়ের মতো আমি রয়েছি নাজমুন মিম, এবং দর্শক জমে উঠেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের মহরণ। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই দিচ্ছে নতুন চমক আর ভিন্ন রকম উন্মাদনা। আসরের পঞ্চম দিনে ফুটবল ইতিহাসে বিরল এক ঘটনা সাক্ষী হলো ফুটবল বিশ্ব। 1958 সালের সুইডেন বিশ্বকাপের পর এবার একদিনে 4টি ম্যাচই শেষ হয়েছে সমতায়। দিনের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল নবাগত কেপ ভার্দে। আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া হয়েছে আফ্রিকার দেশ মিশরের। একই ব্যবধানে 1-1 গোলে ড্র করেছে সৌদি আরব এবং উরুগুয়ে। দিনের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ইরান ও নিউজিল্যান্ডের খেলা 22 গোলের সমতায় শেষ হয়। এদিকে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল সকাল 7টায় তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। আজ রাত 1টায় সেনেগালের বিপক্ষে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। মাঠ ও গ্যালারির সেই উন্মাদনা, ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্য আর দলগুলোর চুলচেরা পারফরমেন্স বিশ্লেষণ করতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। এই ফুটবল যুদ্ধ বিশ্লেষণে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কোটি ফুটবল প্রেমীর আবেগ, ভরসা আর জয় সুভাষ। 1999 সালের কাঠমান্ডু সাফ গেমস জয়ের নায়ক, যার কথা বলছি নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন, দেশ সেরা স্ট্রাইকার আলফাজ আহমেদ। ওয়েলকাম করছি ভাই আমাদের সাথে। কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর পেয়েছি আপনাকে, এবং শুরুতে যেটা জানতে চাইবো যে এই ফুটবলে যে মহরণ চলছে, সবার চারপাশে যে উন্মাদনা, আপনি কিরকম এনজয় করছেন? আসলে আমি তো ফুটবলার ছিলাম, ফুটবলকে ভালোবেসে ফুটবলার হয়েছে, এবং ফুটবল বিশ্বকাপের মতো একটা জায়গা, এখানে তো আসলে মিস করা যাবে না। প্রতিটা খেলাই দেখতেছি এবং এনজয় করতেছি। যদি এনজয়িংয়ের ব্যাপারটাই বলি, গতকালকের ম্যাচ যেটা স্পেন এবং কেপ ভার্দে ম্যাচটি ছিল, প্রথমে আপনার পার্সপেক্টিভ থেকে জানতে চাইবো কেমন লেগেছে? খুবই চমৎকার। আসলে ফুটবলের যে একটা ছন্দ সেটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু ফুটবলের যে আকর্ষণ, যে গোলটা, ওই গোলটাই আমরা দেখতে পারিনি। কারণ তাদের গোলকিপারের যে পারফরমেন্স, আসলে এটা আসলে অসাধারণ। এবং বল পজিশনে যদি আপনি দেখেন, স্পেন 69 আর 29, তো আসলে সারাক্ষণ তারাই ফুটবল খেলছে। বাট কেপ ভার্দে তারা যে বিশ্ব একটা চ্যাম্পিয়ন টিম এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন টিমের সাথে এভাবে ফুটবল খেলবে, আসলে তারা একটু নেগেটিভ ফুটবল খেলেছে। বাট এখানে আসলে কিছুটা এক্সপিরিয়েন্সের অভাব আমার কাছে মনে হয়েছে স্পেনের প্লেয়ারদেরকে। কারণ এত ডিফেন্ডের মাঝে কিভাবে তারা গোল বের করতে হবে সেই জিনিসটা আসলে করতে পারেনি। মানে রীতিমতো এখানে ভাইয়া ড্রটা যখন হলো, আমার মনে হয় বড় ধরনের একটা অঘটনের সম্ভাবনা কি আপনিও দেখছিলেন, যে স্পেনের মতো এরকম একটা বড় দেশ এটা তো ওয়ার্ল্ড কাপে থাকবেই। এখনো অনেক গ্রুপ ম্যাচ বাকি আছে, এখনো অনেক অঘটন হতে পারে। বাট এটাই ফুটবল খেলা, আপনি গোল দিলে জিতবেন, না দিলে আপনি জিততে পারবেন না। বাট এখানে আপনার একটা সুযোগ আছে গ্রুপ ম্যাচে, আরও 2টা ম্যাচ আছে স্পেনের, তো এখানে তারা হয়তো রিকভারি করতে পারে এবং এই ম্যাচ থেকে তারা ভুলগুলো শুধরাবে, কোচ কীভাবে নেক্সট ম্যাচে উন্নতি করা যায়। তো কেপ ভার্দেকে অনেক অনেক ধন্যবাদ, যার তারা সারা বিশ্বকে একটা চমক লাগিয়ে দিল। একদম তাই। এবং আপনি যেমনটা বলছিলেন ভাইয়া, যে অনেকটা বল কিন্তু দখলে ছিল স্পেনের, তো সেখান থেকে তারপরও তারা গোল করা থেকে ব্যর্থ হলো কেন বারবার? আপনার কাছে কি মনে হয়েছে তাদের কোন সাইডটাতে দুর্বলতা ছিল কালকে? আসলে একটা গোলকিপারের একটা দিন যায়। আমার মনে হয়েছে যে কেপ ভার্দের গোলকিপারের গতকালকে তার দিন ছিল, এবং ব্যাড ডে যায় একটা টিমের, সেটা আসলে স্পেনের ব্যাড ডে ছিল। আচ্ছা, তো ফুটবলের এক এক সময় এক এক দিনের কেউ খুবই ভালো একাই টিম বের করে নিয়ে আসে, আবার কেউ একাই রুখে দিতে পারে। এটাই ফুটবলের একটা আনন্দ। এবং যেমনটা গোলকিপার বোজেনহার কথা বলছিলেন, 40 বছর বয়সী একজন গোলকিপার, তার প্রশংসায় গতকালকে আমরা দেখেছি, মানে তার আলাদা বোধহয় একটা ভক্ত তৈরি হয়ে গেছে একটা দল, বিকজ সবাই তাকে যেভাবে পছন্দ করছে, সাপোর্ট করছে, তার জন্য এখন অনেকে কিন্তু আবার কেপ ভার্দেকে সাপোর্ট করছে। তো তাকে করে আলাদা আপনি কি বলবেন? আসলে তার এক্সপিরিয়েন্স, 40 বছর এজ, এবং বিশ্বকাপের মতো জায়গায় এত একটা টিমের এগেনস্টে খেলা, আসলে তার যে এতদিনের অভিজ্ঞতাটা, এবং তার টিমমেটরা আমি মনে করি যে অনেক সাপোর্ট করেছে তাকে। একদম তাই। একা তো আর সম্ভব নয়, ফুটবলে 11 জনে খেলতে হয়। আমি বলবো যে প্রতিটা প্লেয়ারই তারা দেশের জন্য যে উজাড় করে খেলেছে, এবং তাদেরকে প্রশংসা। এবং গোলকিপার তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ওই ম্যাচে, তো তারও একটা বিশাল পাওয়া। বাট তার একটা দুঃখ, সে ওয়ার্ল্ড কাপে তার মাকে নিয়ে আসতে পারে নাই, এর জন্য সে কান্না করছে। তা আমরাও একটু আপসেট হইলাম তার কথা শুনে।
এমনটাই হয়েছে। এবং আমি যদি স্পেনের কথাটা বলি, আপনি তো বলছিলেন যে অনেকগুলো সুযোগ তারা হাতছাড়া করেছে। আমি কোচের কথায় আসতে চাই। আম, তার বিষয়টা ছিল তিনি ইয়ামালকে অনেকক্ষণ দেখলাম তিনি বসিয়ে রেখেছেন বেঞ্চে, এবং নিকো উইলিয়ামসকে দেখলাম অনেকক্ষণ পর তিনি পাঠালেন। তো এই ডিসিশনটাকে কি আপনার একটু ভুল ডিসিশন মনে হয়েছে কিনা? না, এটা আসলে আমাদের চাইতে তো অনেক অভিজ্ঞতারা যে আমরা আসলে এখানে বলাটা আমার মনে হয় না সমীচীন না। বাট আমি যতটুকু বুঝতে পারছি আসলে একটা কোচ, আমিও কোচিং প্রফেশনে আছি, একটা কোচের বিভিন্ন ধরনের টেকনিক থাকে, প্ল্যান থাকে, যে কখন তাকে কাকে ইউজ করা যায়, কখন কার থেকে আসলটা বের করে আনা যায়। তো সেই হিসাবে হয়তো সে প্ল্যানগুলো করেছে। বাট এটা কোচ হয়তো বা নেক্সট ম্যাচে নতুন প্ল্যান করবে। একদম। তো আমার কথা হচ্ছে, আপনি যেহেতু ভাইয়া নিজেও কোচিং এই প্রফেশনটাতে আছেন, তারপরও অনেকে তাকে খুব দোষ দিচ্ছে, আমাদের যিনি কোচ আছেন লুইস দে লা ফুয়েন্তে, তাকে সবাই বলছে যে তার ডিসিশনে হয়তো বা ভুলের জন্য এখন স্পেন জিততে পারেনি। তো এখানে আমি কেপ ভার্দের বীরত্বের বিষয়টাতেও আনবো। তাদের গোলকিপার ছাড়া আর কোন কোন দিন আপনার কাছে বেস্ট মনে হয়েছে, তাদের সব থেকে শক্তি হতে পারে নেক্সট ম্যাচে? আমার কাছে নেক্সট ম্যাচে তারা আসলে তারা একেবারে নতুন ওয়ার্ল্ড কাপে, এবং তারা, আপনি যে স্পেনের কথা চিন্তা করেন, স্পেন কখনো এরকম টিমের সাথে খেলে নাই যে এত ডিফেন্ডিং, সবসময় অপোনেন্টের সাথে খেলছে যারা তাদের সাথে জিতার জন্য আসছে। তো আসলে এইটাও একটা অভিজ্ঞতা আমার মনে হয় তাদের, যে ডিফেন্ডিং এর এগেনস্টে খেলাটা কি কষ্টদায়ক। সো এখনো ওদের একটা প্লেয়ারও আমার কাছে মনে হয় নাই যে উইনিং প্লেয়ার হইতে পারে টিমের। একমাত্র গোলকিপারই ছিল যে শুধু তার অ্যাবিলিটি দেখাইছে যে সেভ করতে পারে অনেক। তো একটা টিমের খেলা, 11 জনের খেলা, আসলে সব মিলিত প্রচেষ্টায় একজন সুপারস্টার হইতে পারে টিমের। তো আর একটা ম্যাচই তারা তো শুধু ডিফেন্ডিংই করলো, তারা তো অ্যাটাকে তেমন একটা আসতে পারেনি। তো আমার কাছে মনে হয় নাই যে কারো চোখে পড়ার মতো। মানে বিষয়টা মনে হচ্ছে যে কেপ ভার্দের পারফরমেন্সটা পুরোটা টিম ওয়ার্ক ছিল, আলাদা করে গোলকিপার ছাড়া এখানে আপনি কাউকে ভাবে হাইলাইটেড দেখছেন না। দেখছি না। ওকে, তো আমরা এবার পরের ম্যাচে চলে যেতে চাই। আরেকটি ইন্টারেস্টিং এবং খুব এক্সাইটিং একটি ম্যাচ ছিল, যেটি বেলজিয়াম এবং মিশরের মধ্যে হয়েছে। এই ম্যাচটি অনুযায়ী আপনার মূল্যায়ন কি করবেন? আসলে বেলজিয়াম যেই টিম, আসলে বেলজিয়ামের যারা খেলছে সবাই ভালো প্লেয়ার। আমার মনে হচ্ছে যে বেলজিয়াম আত্মঘাতী গোল দিয়ে জিতেছে তারা, তাই না? তো নেক্সট ম্যাচে দুইটা টিমই তারা গোল 1-1 গোলে ড্র হয়েছে। আসলে দুই টিমই ভালো। গ্রুপ ম্যাচে আসলে একটা পয়েন্ট খুবই মূল্যবান। তো আমার মনে হয় যে দুই টিমই আসলে লস হয়নি, তারা নেক্সট ম্যাচগুলোতে ফোকাস করবে, এবং নেক্সট দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচ থেকে আমার মনে হয় যে তাদের গ্রুপটা আমার মনে হয় স্ট্রং। নেক্সট দুইটা ম্যাচের উপর ডিপেন্ড করে তারা আসলে কোয়ালিফাই করবে কিনা। এবং আমরা যদি মোহাম্মদ সালাহর কথা বলি, তার 34তম জন্মদিন ছিল। তো তিনি সেই দিনটাতে নিজের হয়তো দিন করতে পারেননি, দলের দিন করতে পারেননি, তারপরে তার পারফরমেন্স, অ্যাসেসমেন্ট কতটুকু প্রভাব ফেলেছিল মিশরের আক্রমণ ভাগে, কি মনে হয়? খুবই চমৎকার, এবং তার পাশেই গোল হয়েছে, তার অ্যাসিস্টে গোল হয়েছে, এবং মিশর আসলে তারা ইউরোপিয়ান টিমের সাথে তারা যে ফাইট করছে, একদম। এটা আসলে খুবই প্রশংসনীয়। তো সেক্ষেত্রে তার অ্যাসেসমেন্টেই দেখা গেছে যে বেলজিয়াম মিশরের সে পারফরমেন্সটা কিন্তু অনেক বেশি। ইনজুরি ছিল, ইনজুরি রিকভারি করে সে আইসা ম্যাচটা বেস্ট ইলেভেন কোচ তাকে খেলাইছে, এবং Okay. সে তার পারফরমেন্স শো করছে। এবং আমরা মাঠের যারা আমাদের মিডফিল্ডার রয়েছে বেলজিয়ামের, ডি ব্রুয়েন এবং টিলেম্যান্সের কথা না বললেই না। এই দুজনকে আমার মনে হচ্ছিল কিছুটা রুখতেই মিশরের খেলোয়াড়রা একদম ম্যান টু ম্যান তাদেরকে অ্যাটাক করার জন্য ছিল। সো এই ব্যাপারটাকে, এই ট্যাকটিক কৌশলটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা আসলে কোচের প্ল্যান, কোচ কিভাবে আসলে ডি ব্রুয়েনা তো অনেক এক্সপিরিয়েন্স খেলোয়াড়, এবং তার তো যে অভিজ্ঞতা আছে ওয়ার্ল্ড কাপে, এটা আসলে এবং লিগের যে আমরা খেলা দেখছি ডি ব্রুইনার, তো চমৎকার ফুটবলার, তার একটু এজ হয়ে গেছে। তো এখানে আসলে কোচের প্ল্যান অনুযায়ী কোচ যেভাবে প্লেয়ারদেরকে বলে, প্লেয়াররা যদি সঠিকভাবে কাজ করে আমার ফল পাওয়া যায়। এবং মিশরের ইমাম আশরুর কথা আমি বলতে চাই, তিনি 19তম মিনিটে গোল করে দলকে কিন্তু অনেকখানি এগিয়ে দিয়েছেন। তো তার এই নাটকীয়তার মধ্যে দিয়ে তার পারফরমেন্স কতটুকু বেলজিয়ামকে এখানে আপনার মনে হয় যে কিছুটা পিছিয়ে নিয়েছে কিনা? না, আসলে একটা টিম যখন গোল খায় তখন আসলে পুরো টিমই চায় যে কিভাবে গোলটা বের করে আর এগিয়ে যাওয়া যায়। তো আসলে এখানে এক গোলের কোনো ভরসা নেই। আপনি যদি কোরিয়া আর ইয়ের খেলাটা দেখেন, তো এখানে কিন্তু কোরিয়া পরপর দুইবার পিছে থেকেও তারপরে তারা রিকভারি করছে। তো এখানে আসলে এক গোলের কোনো ভরসা নেই ওয়ার্ল্ড কাপের। 90 মিনিটস ম্যাচ,
শেষ মুহূর্তে আপনার গোল হইতে পারে। তো বেলজিয়াম যে তারা খেলা ছাড়ে নাই, তারা পুরো খেলাটাই শেষ পর্যন্ত তারা ফাইট করে গেছে এবং অটোমেটিক তারা একটা গোল পেয়েছে। একদম। এবং সৌদি আরব উরুগুয়ের ম্যাচটি হয়েছে, সেই ম্যাচটি নিয়ে কি বলবেন? সৌদি আরব খুবই চমৎকার ফুটবল খেলছে, কারণ আপনি যদি দেখেন তাদের যে লিগটা সৌদি আরব লিগটা, এটা আসলে রোনাল্ডোর মতো প্লেয়ার এসে খেলছে এবং ইউরোপিয়ান অনেক বড় বড় প্লেয়াররা তাদের এই লিগটা খেলছে। এই লিগের আমি প্রতিফলন দেখছি তাদের এই খেলাতে। অনেক কনফিডেন্টলি প্লেয়ার তারা উরুগুয়ের মতো টিমের সাথে যে কনফিডেন্স নিয়ে ফুটবল খেলছে, সত্যি প্রশংসনীয়। বাট আমার কাছে মনে হয়েছে যে শেষের দিকে যারা 90 মিনিটস ম্যাচ, সেখানে যে স্ট্যামিনাটা কিছুটা ঘাটতি আছে সৌদি আরবের, এবং উরুগুয়ে তো খুবই চমৎকার টিম। এবং আমরা তো দেখেছি যে এশিয়ার দেশগুলো বেশ ভালো করছে। কাতার, সৌদি আরবের কথা যদি বলি, জাপান খুব দুর্দান্ত করেছে, সাউথ কোরিয়ার কথা যদি বলি, আমাদের এশিয়া দেশগুলো কিন্তু খুব ভালো করছে। এরপর আমি চলে যাব আমাদের আরেকটি ম্যাচ, যেটি ইরান এবং নিউজিল্যান্ডের মধ্যে হয়েছে। সো এই ম্যাচটি নিয়ে কি বলবেন? আসলে আমি তো ইরানকে নিয়ে খুবই আশাবাদী ছিলাম, কারণ নিউজিল্যান্ডের ফুটবলের তেমন একটা এই প্রথম মনে ওয়ার্ল্ড কাপে এসে তারা আসছে। তো ইরান যেভাবে তারা এই ওয়ার্ল্ড কাপে আসছে, এই মেক্সিকো থেকে আমেরিকাতে এসে খেলতেছে, এবং তাদের এই ট্রেনিংয়ের জায়গাও ছিল অন্য একটা দেশে। তো তারা প্রচুর পরিশ্রম করে এই ওয়ার্ল্ড কাপ খেলছে দেশের যে সুনাম করার জন্য, সুনামের বয়ে আনার জন্য। ফুটবলে যে তাদের একটা শক্তি, এই শক্তিটা আসলে কমে নাই, আরও বাড়ছে, এবং তারা কালকে প্রমাণ করেছে যে তারা আসলে ফুটবল খেলতে পারে। এবং র্যাঙ্কিং এ যদি দেখি ভাই, আমি মনে হচ্ছে যে ইরান ছিল 23-এ এবং নিউজিল্যান্ড 82-তে, তাদের র্যাঙ্কিং কিন্তু আমাদের একদমই মনে হয়নি। কিছুটা কালকে যেসব আমি শুরুতেই অনেকটা বলছিলাম যে সমতায় আমরা কালকের ম্যাচগুলো দেখেছি, প্রত্যেকে একদম একটা হাড্ডাহাড্ডি ছিল লড়াই, প্রত্যেকটি ম্যাচে দু দলই সমানভাবে লড়েছে, এরকমই। এরপর আমরা আজকের ম্যাচে চলে যেতে চাই, কারণ আজকে এক্সাইটিং ম্যাচগুলো রয়েছে। প্রতিদিনকাই এটাই বলতে হচ্ছে, কারণ আমাদের আজকে আরও একটি বড় দেশ ফ্রান্সের খেলা রয়েছে। তো সেই দেশ নিয়ে কি বলতে চান? ফ্রান্স তো দুইবারের চ্যাম্পিয়ন। হ্যাঁ, অবশ্যই, এবং দুইবারের চ্যাম্পিয়ন, এবং পরপর দুইটা ফাইনাল খেলেছে। গত ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে। তাদের টিমে এমবাপ্পের মতো প্লেয়ার আছে, অনেক প্লেয়ারই আছে তাদের, এবং তাদের খেলা দেখার জন্য মানুষ মুখে আছে, আমিও মুখে আছি। এখন দেখা যাক খেলার মাঠে তারা কি করে। এবং লায়ন্স অফ তেরাঙ্গা, আফ্রিকার অন্যতম দেশ সেনেগাল, তো ওকেও তো আমরা পিছিয়ে রাখতে পারি না। অবশ্যই অবশ্যই, সেনেগাল তো খুবই চমৎকার টিম। তারা সব প্লেয়ারই ইউরোপিয়ান লিগে খেলে। কোন সাইডটাকে আপনি এগিয়ে রাখবেন? মানে আমরা যদি মনে করি যে ফ্রান্সের ক্ষেত্রে, ফ্রান্সের পুরো দলটা যদি আমরা একটু বিবেচনা করি বা মূল্যায়ন করি, আপনি সব থেকে এগিয়ে রাখবেন কোন প্লেয়ারদেরকে, বা কোন সাইডটা ফ্রান্সের সব থেকে পাওয়ারফুল আজকে? অ্যাটাকিং সাইডটা খুবই পাওয়ারফুল, এবং সেনেগালের দেখেন, সেনেগালের অ্যাটাকিং সাইড সাদিও মানে খেলছে। তো তাদের টিমও অনেক অ্যাটাকিং, মানে ফরওয়ার্ড লাইনে আমার মনে হয় দুই টিমেরই অনেক বেস্ট প্লেয়ার, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়াররাই খেলবে, এবং গোল হবে আমার মনে হয়। যে তবে আপনার পার্সপেক্টিভ থেকে থাকে না যে যেহেতু ফ্রান্সও বেশ বড় একটি দল, অবশ্যই ফ্রান্স জিতবে। একাদশটা শুরুর একটা খুব ইম্পর্টেন্ট সাইড, ফ্রান্স অবশ্যই জিতবে, এবং সেনেগালও অনেক ফাইট করতে পারে, কারণ তারা আসলে এই সমবয়সী প্লেয়ার সবাই একসাথেই লিগগুলো খেলে। তো ফ্রান্সকে আমি এগিয়ে রাখবো। আর একাদশে কি আপনার পছন্দের কেউ আছে, বা একাদশটা? না, একাদশে তো কোচ ডিসাইড করবে কে খেলবে। ঠিক আছে। তো আমরা তো মানে শুরু শেষে, যেহেতু আমি নিজেও একজন আর্জেন্টিনার ভক্ত, আমি এই ম্যাচেই চলে আসব আজকে বলতে আমাদের বাংলাদেশ সময় আগামীকাল সকাল 7টায়। তো সেক্ষেত্রে আপনি আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কি বলবেন? লিওনেল মেসির মুহূর্ত তো থাকবেই, তার মুগ্ধতা থাকবে। লিওনেল মেসি বাদে আপনি কাকে কাকে আর্জেন্টিনায় সব থেকে পিক পাওয়ার মনে করছেন? আসলে আর্জেন্টিনার তো গোলকিপার, অন দ্য বেস্ট গোলকিপার ওয়ার্ল্ডের, সে তো আছেই। তারপরে তাদের যে আমি টিম ওয়ার্ক যদি দেখেন আর্জেন্টিনার, দেখবেন যে তারা খুবই এফোর্ট দেয় টিমের জন্য, মানে দেশের জন্য যে একটা এফোর্টনেস আছে, প্লেয়ারদের যে কমিটমেন্ট আর্জেন্টিনা টিমে দেখা যায়। শুধু মেসি আছে এখন একটুখানি বয়সের ভার, বাট তার যে ম্যাজিক পাসগুলো যদি সে দিতে পারে, যে কোনো টিমের জন্য বিপজ্জনক। আসলে কারণই তো কোচ যে আছে, সে ভালো করেই জানে তার কোথায় কি করতে হবে। সে ওয়ার্ল্ড কাপ একবার অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে, এবং তার টিম সম্বন্ধে খুবই ভালো ধারণা, প্লেয়ারদের সম্বন্ধে ভালো ধারণা আছে, এবং অপোনেন্ট টিমকে নিয়ে সে খুবই অ্যানালাইজ করে যে কোথায়
কিভাবে খেলতে হবে। তো আসলে একটা কোচের অনেক কিছু নির্ভর করে একটা টিমের, এবং প্লেয়াররা সেই অনুযায়ী যদি খেলতে পারে আমার মনে হয় যে আর্জেন্টিনাকে এই বছরও ধরে রাখা অনেক টাফ হবে। এবং আমরা সবসময় দেখেছি আর্জেন্টিনা সাধারণত তাদের আক্রমণ যে ভাগটা আছে 4-3-3 ফর্মেই খেলে। তো সেক্ষেত্রে আমাদের আলজেরিয়া আছে, তাদেরটাও আমরা এত বেশি ছোট করে দেখতে চাই না। তো সেই দেশটা অটোমেন্ডি আছে ডিফেন্ডার। হ্যাঁ ডিফেন্ডার হিসেবে, তো সেক্ষেত্রে লিওনেল স্কালোনি কোনো বিশেষ পদক্ষেপ নেবেন কিনা এই মিডফিল্ডারদের জন্য? আমি আর্জেন্টিনার সাপোর্ট করি অনেক আগে থেকে, ম্যারাডোনার থেকে আমি সাপোর্ট করি যখন ম্যারাডোনা খেলে। 86 ওয়ার্ল্ড কাপের পরে 90তেও ফাইনাল খেললো আর্জেন্টিনা। তারপরে এই ওয়ার্ল্ড কাপের আগেও, কলোনি আসার আগেও আমার আর্জেন্টিনা টিমে সবসময় সমস্যা ছিল ডিফেন্ডিং, সবসময় ডিফেন্ডিংয়ের কারণেই লসগুলো করতো। বাট এই লাস্ট ওয়ার্ল্ড কাপে আমি দেখলাম যে না, মানে এই জায়গাটা কলোনি যে তার কাজ করেছে ডিফেন্ডারদেরকে নিয়ে, তাদের যে ডিফেন্ডিং লাইন বলেন, কিভাবে টিমকে খেলাতে হবে, তো এই জায়গাটা আমার মনে হয় যে অনেক রিকভারি করে লাস্ট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হতে পেরেছে। এবং এই জিনিসটা যদি ধরে রাখতে পারে তাহলে আমার আর্জেন্টিনার টিম আমার মনে হয় যে এবারও হয়তো ভালো অবস্থানে যাবে। এবং আলজেরিয়ার কেমন প্রতিপক্ষ আপনার চোখে, কিরকম মনে হচ্ছে? আলজেরিয়াও ভালো টিম, বাট আর্জেন্টিনার কাছে আমার কাছে মনে হইতেছে একটু দুর্বল, কারণ আর্জেন্টিনা তো র্যাঙ্কিংয়ের দিক দিয়েও যদি চিন্তা করেন তাহলে অনেক এগিয়ে আছে আর্জেন্টিনা। এবং এই আলজেরিয়ায় তো কিছুদিন আগে নেদারল্যান্ডসকে হারিয়েছে, তো সেক্ষেত্রে তো আমরা এত ছোট করেও তাদের দেখতে পারি না। আসলে আসলে কি প্র্যাকটিস ম্যাচ আর ইন্টারন্যাশনাল ম্যাচের আসল খেলাটা ওটা একটু ডিফারেন্স। আপনার বিগ ম্যাচ মেন্টালিটি প্লেয়ার থাকতে হবে। আপনার আর্জেন্টিনা টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই ওয়ার্ল্ড কাপ অলরেডি খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে তারা, এবং এসব প্লেয়ারই বড় বড় টিমে খেলছে। তো আমার মনে হয় যে এই জায়গাটায় অনেক অ্যাডভান্টেজ, বিগ ম্যাচ টেম্পারমেন্ট যেটা বলে, তো আলজেরিয়ার এই জিনিসটা নাই এবং আর্জেন্টিনার আছে। এখানে আর্জেন্টিনা অনেক অ্যাডভান্স। আপনার কাছে অবশ্যই জানতে চাইবো, যেহেতু আপনি নিজেও একজন আর্জেন্টিনার ভক্ত, প্রেডিকশনটা কিরকম করছেন, কি হতে পারে? প্রেডিকশন 3-0। 3-0 মানে আলজেরিয়া কোনো গোলই করতে পারবে না? সম্ভাবনা কম। আমি আলজেরিয়ার একজন প্লেয়ারের কথা না বললে না, রিয়াদ মাহরেজ, সে কি কোনোভাবে আমাদের আজকে আর্জেন্টিনার জন্য কোনো নেগেটিভ কিছু নিয়ে আসতে পারে কিনা? অর্থাৎ তা তো অবশ্যই, তার যে জন্য কোনো কি হতে প্লেয়ারই পারে? খেলুক না কেন, তারা তো অপোনেন্টকে অবশ্যই কোচ অ্যানালাইজ করে বলে দিবে কাকে কিভাবে আটকাইতে হবে, এবং কোচের নির্দেশনা থাকবে তাকে কিভাবে আটকানো যায়। এবং আমাদের মেসির কথা তো না বললেই না। মেসির আজকে সবার চোখ থাকবে মেসির দিকেই আগামীকালকে। আসলে আমরা যে মেসি থেকে যেই জিনিসটা আশা করি, হ্যাঁ, তার চাইতেও বেশি জিনিসটা সে যেটা কাজ করে মাঠে, একটা পাসই হয়ে যায় একটা টিমের জন্য অনেক কাল। তো আমরা ওই ম্যাজিক পাসটা আমি বিশেষ করে চাই, কারণ গোল তো তার করা খুবই সহজ ব্যাপার, গোল করাটা, বাট একটা অ্যাসিস্ট করা, বল পাস দেওয়া তার জন্য খুবই সহজ। এবং এই জায়গাটাতেই আমার কাছে ভালো লাগে যে সে যদি খেলে তার একটা ম্যাজিক পাসে অনেক কিছু হতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে যদি বলি, আমি আলফারেজের বিগ ফ্যান এবং মার্টিনেজ রয়েছে। আপনার কি মনে হয় কোন পজিশনে আজকে তাদেরকে খেলাতে পারে? আলভারেজ স্ট্রাইকার হিসেবে খেলবে, আলভারেজ, আর মার্টিনেজ তো গোলকিপারই খেলে, আর নাম্বার 10 হিসেবে খেলবে মেসি, আসলে স্ট্রাইকারের নিচে সে সারা আমরা মাঠ খেলবে। বলছি লাউতারো মার্টিনেজের কথা। লাউতারো মার্টিনেজকে আপনি কোন পজিশনে দেখতে চান আজকে? সে তো মিডফিল্ডের প্লেয়ার, অবশ্যই মিডফিল্ডে খেলবে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে যে আমরা চাই যে আজকে, মানে আমরা নিজেরাও ভক্ত যেহেতু আর্জেন্টিনার, তারা ভালো করবে, কিন্তু অন্যদিকে আলজেরিয়াকে ছোট করে দেখবারও বোধহয় কিছু নেই, তারা অবশ্যই মাঠে আসলে কখন রেজাল্ট কি হয়, আপনি যদি স্পেনকে দেখেন, স্পেনকে যদি দেখেন এই টিমের সাথে, আসলে অপোনেন্ট টিমের প্ল্যান অনুযায়ী তারা যদি খেলে, কোচ যদি চিন্তা করে যে আর্জেন্টিনা টিমের সাথে আমি জিততে যাই, তাহলে তারা অল আউট ফুটবল খেলবে। আর যদি চিন্তা করে যে কোচ যে না আমি কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবো, ডিফেন্ডিং থেকে কাউন্টার অ্যাটাকে যাব, তাহলে সে এখানে সফল হতে পারে। ওকে, সো পুরোটাই কিছুটা আমাদের আলফাজ ভাই যেটা বলছেন সেটা হচ্ছে কোচের উপর অনেকটা ডিপেন্ড করছে। তো আমরা আগে থেকে খুব একটা প্রেডিক্ট করতে পারছি না, তারপরে 3-0 একটা রেজাল্টের কথা আলফাজ ভাই বলেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, খুব ভালো লেগেছে।
দর্শক টান টান উত্তেজনা আর মাঠের চুলচেরা বিশ্লেষণ দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। ফুটবল বিশ্বকাপের গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয়, কারা হাসি শেষ হাসি, তা জানতে চোখ রাখুন আমাদের আগামীকালের পর্বে। দেখা হবে ঠিক আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ফুটবল উন্মাদনায় মাতুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, বিশ্বকাপের সব খবরের লাইভ আপডেট পেতে সবসময় আর টিভি অনলাইন এবং ডিজিটালসের সঙ্গেই থাকুন।